Hello everyone, this is Robin Goldar here. Hope you all are doing well. Welcome to Goldar Mathematics. তো এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টটি সমাধান করে দেখাবো। তো যারা ভিডিওটি দেখছো তারা সম্পূর্ণ লেখাগুলো কপি করো না, সামান্য কিছু মডিফাই করে লেখো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটিতে একটি ক্লিক করে রাখবে যেন নিত্য নতুন আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো প্রশ্ন নাম্বার 1 এর শিরোনাম হচ্ছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। তো এখানে সরল মুনাফার ক্ষেত্রে 3টি তথ্য দেওয়া আছে। এই 3টি তথ্যের আলোকে ক এবং খ নাম্বার কোশ্চেনটি সমাধান করতে হবে এবং সেম ভাবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও 3টি তথ্য দেওয়া আছে। এই 3টি তথ্য দিয়ে ক থেকে ও পর্যন্ত 5টি কোশ্চেনের সমাধান করতে হবে। তাহলে প্রথমে সরল মুনাফার ক্ষেত্রে ক এবং খ নাম্বার কোশ্চেনটি সমাধান করা যাক। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে লিখে নিতে হবে সরল মুনাফার ক্ষেত্রে কোশ্চেন নাম্বার হচ্ছে ক। তো এখানে আমাদের দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান সমান 15,000 টাকা। তাহলে বলতে পারবো আমরা এখানে আসল পি সমান সমান 15,000 টাকা। আমরা জানি যে মূলধন এবং আসল কিন্তু সেম জিনিসই। তারপর দেওয়া আছে সময়কাল n সমান সমান 3 বছর, সময় n সমান সমান 3 বছর। তারপর দেওয়া আছে সঞ্চয় স্কিমের মুনাফার হার, অর্থাৎ মুনাফার হার আর সমান সমান 9%। তো 9% আমরা বলতে পারি 9/100। তো আমাদের ক নাম্বার কোশ্চেন ছিল সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আই সমান সমান কত। দ্যাট মিন্স আমাদের মুনাফা আই বের করতে হবে। মুনাফা আই সমান সমান হোয়াট। এখন আমরা একটি সূত্র জানি যে আই সমান সমান PNR। তো পি এর মান হচ্ছে 15,000, এন এর মান হচ্ছে 3 বছর এবং আর এর মান আমরা পেয়েছি 9/100। 9/100। তো এখানে যদি আমরা 100 দ্বারা 15,000কে ভাগ করি তাহলে থাকবে 150 এবং 150 এবং 3 এবং 9 গুণ করলে আসে 4,050 টাকা। সুতরাং মুনাফা 4,050 টাকা। তো এটি হচ্ছে আমাদের ক নাম্বার কোশ্চেন। এখানে তোমরা সরল মুনাফার ক্ষেত্রে এবং ক নাম্বার লেখার সময় একটি কালার পেন ব্যবহার করো, তাহলে ব্যাপারটা পয়েন্ট আউট খুব ভালোভাবে করা যাবে। এখন খ নাম্বার কোশ্চেনটি দেখা যাক। খ নাম্বার কোশ্চেনটি হচ্ছে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল এ সমান সমান কত। অর্থাৎ আমাদের এই তথ্যের ভিত্তিতে মুনাফা আসল এ বের করতে হবে। তো আমরা যখন মুনাফা আসল বের করতে যাই তখন আমাদের মুনাফার মানও প্রয়োজন হয় এবং আসলও প্রয়োজন হয়। আমরা কিন্তু ক থেকে মুনাফা পেয়েছি, তাই প্রথমেই খ নাম্বার শুরুতে লিখে নিব খ নাম্বার ক হতে পাই মুনাফা আই সমান সমান 4,050 টাকা আর আসলের মান তো আমরা জানি পি সমান সমান 15,000 টাকা। তাহলে এখন মুনাফা আসলটি বের করে ফেলা যাক। আমরা জানি মুনাফা আসল এ সমান সমান পি প্লাস আই। তো পি এর মান হচ্ছে 15,000 টাকা এবং আই পেয়েছি আমরা 4,050। তাহলে মুনাফা আসল দাঁড়াচ্ছে 1,9050 টাকা। সুতরাং মুনাফা আসল টাকা। তো এটি হচ্ছে আমাদের খ নাম্বার অ্যান্সার। তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা ক এবং খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার বের করতে পারলাম। এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই 5টি প্রশ্নের উত্তর বের করা যাক। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের মূলধন পি সমান 15,000 টাকা, সময় n সমান 3 বছর
এবং মুনাফার হার আর সমান 9% দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেনটি হচ্ছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র সহ উল্লেখ করতে হবে এবং এর মান বের করতে হবে। তবে এখানে কিন্তু এটি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, তাই প্রথমে আমাদের এটি উল্লেখ করে দিতে হবে। এটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। এবং কোশ্চেন নাম্বার হচ্ছে ক। তো এখানে আমাদের দেওয়া আছে, এখানে আসল পি সমান সমান 15,000 টাকা, সময় এন সমান সমান। এখানে কিন্তু একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে, আমাদের কিন্তু এখানে ক নাম্বার কোশ্চেনে বলা আছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ বছর হচ্ছে 1 বছর, তার মানে এখানে এন হবে 1 বছর। মুনাফার হার আর সমান সমান 9%, 9/100, সুতরাং এখানে দাঁড়াচ্ছে 0.09। তো এইসব তথ্য দেওয়া আছে, আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে লেখা যাবে, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। তো পি এর মান হচ্ছে 15,000, 1 যোগ আর এর মান হচ্ছে 0.09, এন এর মান হচ্ছে 1 বছর, তাহলে দাঁড়াচ্ছে 15,000 ইন্টু এটির সাথে এটি যোগ করলে হবে 1.09। এখানে যেহেতু পাওয়ার ছিল 1, তাই এটি আর কোনো পরিবর্তন হবে না। তো 15,000-এর সাথে 1.09 গুণ করলে হয় 16,350 টাকা। তাহলে লেখা যাচ্ছে, সুতরাং প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 16,350 টাকা। তো এটি হচ্ছে আমাদের ক নাম্বার কোশ্চেন। এখন খ নাম্বার কোশ্চেনটি দেখা যাক। খ নাম্বার কোশ্চেনটি হচ্ছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, অর্থাৎ সেম এই অঙ্কটি হবে, জাস্ট এন এর মান হবে 2 বছর। তাহলে খ নাম্বার অঙ্কটি করে ফেলা যাক। খ নাম্বারও এখানে আসল পি সমান সমান 15,000 টাকা, সময় এন সমান সমান, এই ক্ষেত্রে যেহেতু বলা আছে 2 বছরান্তে, তাই সময় এন হবে 2 বছর। মুনাফার হার সেমই আছে, মুনাফার হার আর সমান সমান 9%, দ্যাট মিনস 9/100, 0.09। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। তো পি এর মান হচ্ছে 15,000, 1 যোগ 0.9, এখানে এন এর মান হচ্ছে 2, দ্যাট মিনস 15,000 ইন্টু 1.09 হোল স্কোয়ার। তো 1.09 কে স্কোয়ার করলে হয় ইন্টু 1.1881, এবং এই দুটিকে গুণ করলে হবে 1,7821.5 টাকা। সুতরাং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1,7821.5 টাকা। তো এটি হচ্ছে খ নাম্বার অ্যান্সার। এখন গ নাম্বারটি করা যাক। তো গ নাম্বার কোশ্চেনটি হচ্ছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। তো এই অঙ্কটিও সেম ক এবং খ এর মতোই, তাহলে এটি করে ফেলা যাক। গ নাম্বার, এখানে
আসল পি সমান সমান 15,000 টাকা, সময় এন সমান সমান, এখানে কিন্তু বলা আছে তৃতীয় বছরান্তে, অর্থাৎ সময় এন হবে 3 বছর, মুনাফার হার আর সমান সমান 9%, 9/100, অর্থাৎ 0.09। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1+r⁴n, 15,000 1+0.09, এখানে এন এর মান হচ্ছে 3, 15,000 ইন্টু 1.09^3, 15,000। তো 1.09 এর উপর যদি পাওয়ার 3 দেওয়া হয় তাহলে দাঁড়ায় 1.295029। তো এই দুটিকে গুণ করলে হবে 19425.435 এত টাকা। সুতরাং তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19425.435 টাকা। তো এটি হচ্ছে গ নম্বর কোশ্চেনের অ্যান্সার। এখন ঘ নম্বর কোশ্চেনে চলে যাওয়া যাক। তো ঘ নম্বর কোশ্চেন হচ্ছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত? অর্থাৎ আমাদের 3 বছর পরের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। আমরা কিন্তু গ নম্বর কোশ্চেনে 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন বের করেছিলাম, আমরা কিন্তু এখনো চক্রবৃদ্ধি মুনাফা জানি না। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলকে বিয়োগ করে দিব, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তাহলে ঘ নম্বর কোশ্চেনটি বলা যায় ঘ নম্বর। তো ঘ নম্বর কোশ্চেনটি করার জন্য আমাদের এখানে গ নম্বর কোশ্চেনের অ্যান্সারটি প্রয়োজন হবে, কারণ আমাদের এখানে বলা ছিল নির্দিষ্ট সময়কাল 3 বছর পর। তো আমরা কিন্তু গ নম্বর থেকে 3 বছর পরের চক্রবৃদ্ধি মূলধনটা পেয়ে গিয়েছি, তাই এই কাজটি আর আমাদের করা লাগবে না। তাহলে এখানে লিখতে পারবো গ হতে পাই 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান 19425.435 টাকা। আর আমরা আসল জানতাম, আসল পি সমান সমান 15,000 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ আসল। তাহলে সি এর মান হচ্ছে 19425.435 মাইনাস 15,000। তো এখানে বিয়োগ করলে থাকবে 4425.435 এত টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা 4425.435 টাকা। তো আমাদের ঘ নম্বর কোশ্চেনটি শেষ। এখন ও নম্বর কোশ্চেনটি করা যাক। তো ও নম্বর কোশ্চেনটি হচ্ছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ আমরা এখানে সরল মুনাফা থেকে 3 বছর পরে যে মুনাফা পেয়েছিলাম এবং চক্রবৃদ্ধি মুনাফা থেকে 3 বছর পরে যে মুনাফা পেয়েছি সেই দুটির মধ্যে পার্থক্য কত সেটি নির্ণয় করতে হবে। তো আমরা যেহেতু সরল মুনাফা এখানে ক নম্বর কোশ্চেন থেকে পেয়ে গিয়েছিলাম এবং চক্রবৃদ্ধি মুনাফা এখানে ঘ নম্বর কোশ্চেন থেকে পেয়ে গিয়েছি, তাই এই দুটি মান আমাদের আর বের করা লাগবে না। আমরা এখানে এই দুইটি কোশ্চেন থেকে প্রাপ্ত মানগুলো এই কোশ্চেনে ইউজ করতে পারবো। তো আমরা সরল মুনাফার ক্ষেত্রে 3 বছরে মুনাফা পেয়েছিলাম 4,050 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 3 বছরে পেয়েছি
4,425.435 টাকা। তাহলে লেখা যাবে নম্বরটা সরল মুনাফার ক্ষেত্রে 3 বছর পর সরল মুনাফা হচ্ছে 4,050 টাকা, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 4,425.435 টাকা। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 4,425.435 মাইনাস 4,050 টাকা। দ্যাট মিনস 375.435 টাকা। তো এটি হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো এখানে আমাদের আরেকটি কোশ্চেন ছিল, এখানে অ্যারো চিহ্ন দিয়ে একটি কোশ্চেন ছিল, সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? তো এটি আমাদের ব্যাখ্যা করতে হবে। আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুই ক্ষেত্রেই আসলের পরিমাণ ছিল 15,000 টাকা এবং মুনাফার হার ছিল 9%। কিন্তু 3 বছর পর আমরা সরল মুনাফা পাই 4,050 টাকা, অপরদিকে চক্রবৃদ্ধি মুনাফা পাই 4,425.435 টাকা। দ্যাট মিনস এখানে চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ অনেক বেশি। তাই লেখা যাবে পরের গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে সমপরিমাণ টাকার 3 বছরের সরল মুনাফা থেকে চক্রবৃদ্ধি মুনাফা বেশি। তাই সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি বেশি সুবিধাজনক বলে আমি মনে করি। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 1 এর সমাধান। এখন এখানে 7টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এই 7টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আমি করে দেখাবো। তো সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করার প্রথমেই এখানে আমাদের লিখে নিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন। এখন প্রথমে আমরা করব 1 নম্বর প্রশ্নের সমাধান। 1 নম্বর, তো 1 নম্বর প্রশ্নে আমাদের একটি প্যাটার্ন দেওয়া আছে 6, 11, 16, 21। এই প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে নিই। সংখ্যার তালিকা হচ্ছে 6, 11, 16, 21, তারপর ডট ডট। এখন আমাদের এই সংখ্যাগুলোর পার্থক্য বের করতে হবে। পার্থক্য দাঁড়াচ্ছে 6 এর সাথে 11 পার্থক্য হচ্ছে 5, 11 সাথে 16 পার্থক্য 5, 16 সাথে 21 পার্থক্য 5। তাহলে এখানে লেখা যাবে
এখানে সংখ্যাগুলো 5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন সংখ্যাগুলোর দিকে যদি লক্ষ্য করি, প্রথম সংখ্যাটি হচ্ছে 6। প্রথম সংখ্যা হচ্ছে 6। 6কে আমরা বলতে পারি 5 ইন্টু 1 যোগ 1, অর্থাৎ এখানে পার্থক্যের 5 আর এই 6 হচ্ছে প্রথম সংখ্যা। দ্যাট মিনস এখানে 5-এর সাথে 1 গুণ হয়েছে, তো এখানে আসতেছে 5 একে 5, তো 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। তো 6কে আমরা 5 ইন্টু 1 যোগ 1 আকারে লিখতে পারি। এখানে যেহেতু এটি প্রথম সংখ্যা, তাই এখানে 5-এর সাথে 1 গুণ হয়েছে। সেম ভাবে দ্বিতীয় সংখ্যা ক্ষেত্রে বলা যাবে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 11, তাহলে পার্থক্য হচ্ছে 5। তো এটি যেহেতু দ্বিতীয় সংখ্যা, তাই 5-এর সাথে 2 গুণ হলো, তাহলে 5 দুগুণে 10, 10-এর সাথে 1 যোগ করলে 11 হয়। সেম ভাবে তৃতীয় সংখ্যাটি দেখা যাক। তৃতীয় সংখ্যা হচ্ছে 16, তার মানে 5 ইন্টু, যেহেতু এটি তৃতীয় সংখ্যা তাই গুণ হবে 3, 3 5 15 লাগবে আর 1, 15 যোগ 1 সমান হচ্ছে 16। সেম ভাবে চতুর্থ সংখ্যাটি দেখা যাক। চতুর্থ সংখ্যা হচ্ছে 21, পার্থক্য 5, এটি হচ্ছে চতুর্থ সংখ্যা তাই গুণ হবে 4, 4 5 20 আর লাগবে 1। তো আশা করি তোমরা সবাই প্যাটার্নটি ধরতে পেরেছো। পার্থক্যের সাথে পদের সংখ্যা গুণ করার পরে তার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে কিন্তু সেই পদের সংখ্যাগুলো চলে আসে। তো এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, অর্থাৎ পঞ্চম সংখ্যার মধ্যে আমরা পাবো 5 ইন্টু 5 যোগ 1, অর্থাৎ 5 5 25 যোগ 1 26। তো এখানে যেহেতু আমাদের শুধুমাত্র 4টি সংখ্যা দেওয়া আছে, তাই আমরা এখানে শুধুমাত্র 4টি সংখ্যাই দেখাবো, বাকিগুলো ডট ডট দিয়ে দিব। এভাবে ডট ডট দিয়ে বোঝানো হবে, এরপরে সেম ভাবে চলতে থাকবে। তো এই ব্যাপারটি থেকে আমরা লক্ষ্য করতে পারলাম যে আমাদের যেই পদের মান বের করতে হবে, 5-এর সাথে সেই পদের সংখ্যাটি গুণ করে সেই গুণফলের সাথে 1 যোগ করলে আমরা সেই পদের সংখ্যাটি পেয়ে যাব। তাই আমরা এখানে বলতে পারবো, সুতরাং ক তম সংখ্যা হবে 5 ইন্টু ক যোগ 1, দ্যাট মিনস 5ক যোগ 1। তাহলে এটি হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। তাহলে লেখা যাবে, সুতরাং প্রদত্ত প্যাটার্নটির বীজগণিতীয় রাশি হচ্ছে 5ক যোগ 1। তো এটি হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এখন পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর কোশ্চেন হচ্ছে, এখানে 3টি চিত্র দেওয়া আছে এবং বলা আছে এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে, চিত্রটি এঁকে দেখাতে হবে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, প্রথম চিত্রের মধ্যে কাঠি আছে 1 2 3 4 5টি, দ্বিতীয় চিত্রের মধ্যে কাঠি আছে 1 2 3 4 5 6 7টি, এবং তৃতীয় চিত্রের মধ্যে কাঠি আছে 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে লেখা যাবে, প্রথম চিত্রে কাঠি সংখ্যা 5টি, দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা 7টি। তো এখানে আমরা দেখতে পারলাম প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে 2টি কাঠি বেড়ে গেছে, তাহলে এটিকে আমরা এভাবে বলতে পারবো 5 যোগ 2টি। সেম ভাবে তৃতীয় চিত্রে কাঠি সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, 9টি। তো এখানেও দেখতে পাচ্ছি দ্বিতীয় চিত্র ছিল 7টি, এখানে আছে 9টি, অর্থাৎ দ্বিতীয় চিত্র থেকে 2টি কাঠি বেড়ে গেছে। তাহলে এখানে বলা যাবে 7 যোগ 2টি। তাহলে আমরা অনুরূপভাবে বলতে পারবো এর পরবর্তী যে চিত্রটি আসবে, অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 9 যোগ 2, অর্থাৎ 11টি।
তাহলে লেখা যাবে সুতরাং পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে 9+2 এতটি বা 11টি। তো এখানে কিন্তু আমাদের চিত্রটি অঙ্কন করে দেখাতে বলা হয়েছিল। তাহলে লিখব চিত্রটি হচ্ছে, তো এখানে তৃতীয় চিত্রটি ছিল এরকম। এটি ছিল তৃতীয় চিত্র। এখানে আমাদের দুটি কাঠি আরো বাড়াতে হবে। তো আমরা চাইলে এখানে এটিকে যোগ করে দিই এবং এটি একটি বর্ধিত করে দিই। তাহলে কিন্তু এখানে কাঠির সংখ্যা দাঁড়াচ্ছে 11টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এই চিত্রটি অঙ্কন করার সময় তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে এবং স্কেল ব্যবহার করবে। তো এটি হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এখন 3 নম্বর প্রশ্নে চলে যাওয়া যাক। তো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 মিটার কাকে বলে? তো 1 মিটারের সংজ্ঞা দেখার জন্য আমরা একটু বইয়ের দিকে লক্ষ্য করতে পারি। আমাদের বইয়ের মধ্যে তৃতীয় অধ্যায়ের 2য় পেজে অর্থাৎ 29 পৃষ্ঠার মধ্যে এখানে 1 মিটারের সংজ্ঞা দেওয়া আছে। প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড প্লাটিনামের রড এর দৈর্ঘ্যকে 1 মিটার হিসেবে স্বীকৃত হয়েছে। এই দৈর্ঘ্যকেই একক হিসেবে ধরে রৈখিক পরিমাপ করা হয়। তো আমরা 1 মিটারের সংজ্ঞা হিসেবে এটিকে দিয়ে দিতে পারি। তাহলে লেখা যাবে 1 মিটার প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড প্লাটিনামের রড এর দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত হয়েছে। এ দৈর্ঘ্যকেই একক হিসেবে ধরে রৈখিক পরিমাপ করা হয়। তো এটি হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। এখন 4 নম্বর প্রশ্নে চলে যাওয়া যাক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখো। তো 4 নম্বর কোশ্চেন অ্যান্সারটি হবে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম হলো কুইন্টাল, অপরটি হচ্ছে মেট্রিক টন। তো এটি হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। তো তারপর আসা যাক 5 নম্বর কোশ্চেনে। তো 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে 10 একর সমান সমান কত বর্গমিটার? তাহলে প্রথমে লেখা যাবে, আমরা জানি 1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার প্রায়। তাহলে 10 একর সমান সমান হবে 4046.86 ইন্টু 10 বর্গ মিটার প্রায়, গুণ করলে হবে 4046.86
6 বর্গ মিটার প্রায়। তো এটি হচ্ছে 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এখন 6 নম্বর কোশ্চেনে চলে আসা যাক। 6 নম্বর কোশ্চেন হচ্ছে 160 সেন্টিমিটার সমান সমান কত ইঞ্চি? তাহলে প্রথমে লেখা যাবে আমরা জানি 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার প্রায়। তো আমাদের এখানে 160 সেন্টিমিটার সমান সমান কত ইঞ্চি বের করতে হবে। তাহলে এটিকে আমরা লিখতে পারি, তাহলে 2.54 সেন্টিমিটার সমান সমান 1 ইঞ্চি। 1 সেন্টিমিটার সমান সমান 1/2.54 ইঞ্চি। এখন তাহলে 160 সেন্টিমিটার সমান সমান 1 × 160/2.54 ইঞ্চি। তো এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 62.9921 ইঞ্চি। সুতরাং বলা যাচ্ছে 160 সেন্টিমিটার সমান সমান 62.9921 ইঞ্চি প্রায়। তো এটি হচ্ছে 6 নম্বর প্রশ্নের সমাধান। এখন 7 নম্বর কোশ্চেনটিতে চলে যাওয়া যাক। তো 7 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম? তাহলে প্রথমেই যে সকল মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেওয়া যাক। 7 নম্বর কোশ্চেনে দেওয়া আছে ঘরের আয়তন 768,000 ঘন সেন্টিমিটার। তারপর বলা আছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। তাহলে এখানে লিখতে পারবো যেহেতু বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, সুতরাং আমরা বলতে পারি 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 গ্রাম। তো ঘরের আয়তন যেহেতু 7,68,000, তাই এখন দেখে নেওয়া যাক 7,68,000 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত দাঁড়ায়। তাহলে বলা যাবে 7,68,000 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 7,68,000 ইন্টু 0.00129 গ্রাম। অ্যান্সার হচ্ছে 990.72 গ্রাম। কিন্তু আমাদের এখানে বলা ছিল অ্যান্সার কিলোগ্রামে বের করতে হবে। তো গ্রাম থেকে কিলোগ্রামে নেওয়ার জন্য আমরা 1000 দিয়ে ভাগ করে দিই। তো এটিকে 1000 দিয়ে ভাগ করে দিলে হবে 0.99072 কিলোগ্রাম। তাহলে লেখা যাবে সুতরাং ঘরটিতে বায়ুর পরিমাণ 0.99072 কিলোগ্রাম। তো এটি হচ্ছে 7 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এই পর্যন্তই 8ম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট শেষ।